মহাভারতের যুধিষ্ঠির বিরাট রাজাকে বলেছিলেন যে কোনো নির্দোষ ব্যক্তিকে আঘাত করার জন্য আমি আপনাকে দোষ দিই না, তার কারণ ক্ষমতাশালীদের মধ্যে নিষ্ঠুরতা খুব তাড়াতাড়ি আসে। আমাদের টিভির যুধিষ্ঠির মশাই গজেন্দ্র চৌহানের মধ্যে না এখনো পর্যন্ত নিষ্ঠুরতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, কিন্তু নির্লজ্জতা তো আছেই। তার কারণ গোটা দেশে তার বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ উঠছে এবং সেই প্রতিবাদ আজকে তার ঢেউ কলকাতাকেও ছুঁয়ে গেল, তাতে গজেন্দ্র চৌহান একেবারে শিক্ষার রাজনীতিকরণ কিংবা সর্বোচ্চ পদে গৌরিকীকরণের মূর্ত প্রতীক হয়ে উঠছেন, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। মহাভারতের যুধিষ্ঠিরকে আমরা দেখেছি যে পাশা খেলায় সর্বস্ব পণ করে বসে থাকতে, আর আমাদের গজেন্দ্র চৌহান তার রাজনীতির পাশা খেলায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পণ করেছেন, এ নিয়েও সন্দেহের অবকাশ নেই। এ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব, আমাদের আজকের বিষয়। পুনের পাশে কলকাতা, গজেন্দ্র মুক্তির দাবিতে সুর চড়ালেন বাংলার কৃতীরা। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন সুমন মুখোপাধ্যায় নির্দেশক, আছেন পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক, অন্যদিকে বিজেপি নেতা প্রভাকর তিওয়ারি এবং ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালক। ওদের কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে আজকে বাংলার কিছু কৃতী মানুষ তারা যে আন্দোলন পুনে থেকে গোটা দেশে ছড়িয়ে পড়ছে তার সমর্থনে মুখ খুলেছেন, এবং তারপরে আপনাদের দেখাবো ওয়ার্ল্ড সিনেমার সব থেকে বড় মুখ যারা আমাদের এই রাজ্যের বাসিন্দা, আমাদের সৌভাগ্য, মৃণাল সেন, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং বুদ্ধদেব দাশগুপ্ত, তাদের কাছেও এবিপি আনন্দ গেছিল, কি বলেছেন তারা দেখাবো। কিন্তু তার আগে আজকে সাংবাদিক সম্মেলন। পুনের পাশে কলকাতাও এফটিআইআই এর চেয়ারম্যান পদে বিজেপি ঘনিষ্ঠ গজেন্দ্র চৌহানের নিয়োগ ঘিরে দেশজোড়া বিতর্কের মধ্যে এবার মোদী সরকারের এই সিদ্ধান্তের সমালোচনায় স্বর মেলালেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের শহরের কৃতী শিল্পীরা। সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন অপর্ণা সেন, সুমন মুখোপাধ্যায়, অনিক দত্ত, অশোক বিশ্বনাথনরা। অপর্ণা সেনের সরাসরি প্রশ্ন, কেন যোগ্যতার পরিবর্তে আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে? এটা এখন একটা তাহলে সংঘ পরিবারের গৈরিকীকরণের প্রচেষ্টা। এই যে স্টুডেন্টদের, এই ছাত্রদের এই প্রতিবাদ, সেখানে আমি তো আমার সমর্থন জানাচ্ছি এবং আমার মনে হয় সমস্ত দেশবাসীর এই প্রতিবাদকে সমর্থন করা উচিত। শিক্ষার মাথায় পছন্দের লোকেদের বসিয়ে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়িত করার প্রচেষ্টা বন্ধ করার দাবি তোলেন অনেকেই। এই পলিটিক্যাল যে ইডিওলজি, সেটার থেকেও বেশি একটা সার্টেন কাইন্ড অফ সেন্সিবিলিটি, ইভেন এস্থেটিক্স, হ্যাঁ, যেটা চতুর্দিকে আমরা দেখছি, মানে এইখানে এই শহরেও দেখছি, বাইরেও দেখছি, গ্রাস করতে চলেছে, সেইটাকে একটা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে। এদিন প্রতিবাদ সভায় যোগ দেন পুনে ফিল্ম ইনস্টিটিউটের দুই পড়ুয়াও। গজেন্দ্র চৌহানের নিয়োগ বাতিলের দাবিতে সোচ্চার হন তারা। নিউট্রালিটি অফ এডুকেশনটার জন্যই আমরা লড়াই, হায়ার এডুকেশনে যাতে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টস না হয় সেটার জন্যই লড়াই আমাদের। The choice of Gajendra Chauhan as the head of the institute, যে vision দেবে, সেটা basically is a little questionable because কিরকম vision দেবে। সমালোচনার ঝড় তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আদুর গোপাল কৃষ্ণন, জহ্নু বড়ুয়া, অমল পালেকার, রেসুল পুকুরটি থেকে অপর্ণা সেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আঞ্চলিকতা নির্বিশেষে প্রায় গোটা চলচ্চিত্র জগৎ এখন পুনের পড়ুয়াদের পাশে। কিন্তু তারপরও মোদী সরকার গজেন্দ্র চৌহানের পাশে, আর গজেন্দ্র চৌহান পদ আঁকড়ে। সমিত সেনগুপ্ত ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। মৃণাল সেন, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং বুদ্ধদেব দাশগুপ্ত সরাসরি ছাত্রদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। দেখব। এখন এইসব আমার শুনি যখন আমার খারাপ লাগে, খারাপ খুবই লাগে এই জন্যে, কারণ এদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ফিল্ম ইনস্টিটিউটগুলোর সঙ্গে আমাদের একটা নারীর সম্পর্ক ছিল, এই নারীর সম্পর্ক না থাকলে হবে না, সেই সম্পর্ক নেই এদের। শুধু তো গজেন্দ্র নন, ওখানে একটা 5 জনের কাউন্সিল আছে, তাদের কারুর এমন কোনো বডি অফ ওয়ার্ক বা এমন কোনো সিনেমায় বেসিক কন্ট্রিবিউশন নেই যার বলে তারা ওই কাউন্সিলের মেম্বার হতে পারেন। বোঝাই যায় যে এটা একটা রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট। বিশেষ একটা সম্মান দেওয়া হয়েছে এই দুটো ফিল্ম ইনস্টিটিউটকে, SRFTI এবং FTI পুনে, বলা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট হিসাবে। সেই ন্যাশনাল ইনস্টিটিউটের একজন চেয়ারম্যান আসছেন যার যোগ্যতা সম্বন্ধে সবাই সন্দেহ প্রকাশ করছেন। ছাত্র তো বটেই, তাদের তো আন্দোলন করার অধিকার আছে এবং আন্দোলন চালিয়ে যাওয়ারও অধিকার আছে। আমার তো মনে হয় আমি ছাত্রদের সমর্থন করা ছাড়া আর কোনো কিছু আমার করার নেই।
সুমন, কোথাও কি মনে হয় যে অমর্ত্য সেনকে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে সরানো এবং গজেন্দ্র চৌহানদের, আমি খুব সচেতনভাবে বহু বচন ব্যবহার করছি, এই পদপ্রাপ্তি সবটা একটা সুতোয় বাঁধা? আমি একটা তালিকা তৈরি করছিলাম সুমন, সেটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, ডক্টর সন্দীপ ত্রিবেদী, তার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করা হলো না। ন্যাশনাল বুক ট্রাস্ট, সেতু মাধবকে পদ ছাড়তে বলা হলো, RSS ঘনিষ্ঠ গিয়ে সোজা পদে বসে পড়লেন। IRCR, ডক্টর লোকেশ চন্দ্র, তাকে অ্যাপয়েন্টেড করা হলো। তার পাবলিক বিবৃতি, পাবলিকলি তিনি বললেন যে তিনি বিশ্বাস করেন যে মহাত্মা গান্ধীর থেকে মহান ব্যক্তিত্ব হচ্ছেন নরেন্দ্র মোদী, সরাসরি অ্যাপয়েন্টমেন্ট। ICRC, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্ট্রি রিসার্চ, সুদর্শন রাও, তিনি বসলেন, সরাসরি RSS মতাদর্শে বিশ্বাস করেন। দিল্লি IIT ডিরেক্টর রঘুনাথ সেবগাঁওকার পদত্যাগ করতে বাধ্য হলেন। মানে আমি বলছি প্রত্যেকটা ক্ষেত্রে একটা সুতোর মালা। নিশ্চয়ই, আমি একদম ইরফান হাবিবের কথাও সরতে হলো আর কি। তা আমি বলছি যে এইটা কিন্তু এই প্রবণতাটা আগেও দেখা গেছিল। আগের বার যখন বিজেপি কিছুদিনের জন্য ক্ষমতা এসেছিলেন তখন কিন্তু হ্যাঁ, কিন্তু আমার একটাই প্রশ্ন আছে যে এই রাজনৈতিকরণ কিন্তু প্রত্যেকটা ক্ষমতার ক্ষেত্রেই হয়েছে। মানে এমন একটা সরকার দেখাতে পারবো না যারা এটা ঘটায়নি। কিন্তু তফাৎটা হয়ে যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যে সব ক্ষেত্রেই দেখেছি, সংস্কৃতির ক্ষেত্রে হোক, শিক্ষা ক্ষেত্রে হোক, তাদের একটা অ্যাপয়েন্টমেন্টের একটা লজিক আছে। সেটা হচ্ছে পুরোটাই পলিটিক্যাল লজিক, যে আমার পছন্দের লোক থাকবে, যে আমার কথা শুনবে, এই তো। তো মুশকিলটা হয়ে যায় কখন যে তাকে শোনার লোক হিসেবে রাখছেও অযোগ্য লোককে রাখছে, সেখানে সমস্যাটা হয়। কারণ আমার মনে হয় যে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আমরা কোনোদিন স্বাধীনতার পর থেকে আটকাতে পারিনি। খুব কয়েকটা প্রতিষ্ঠান যারা চেষ্টা করেছে এটাকে বজায় রাখতে, তাদের স্বাতন্ত্র্য, তাদের অটোনমি, সেটা রেখেছে। কিন্তু ক্রমাগত দিনটা দেখেছি যত সময় গণতন্ত্র এগিয়েছে তত খারাপ দিকে গেছে। প্রথম দিকে অতটা ছিল না, প্রথম দিকে সত্যি অটোনমিটা ছিল। তুমি বলছো একটা সময় এই মাপকাঠিটা একেবারে পরিষ্কার, সেটা হচ্ছে আনুগত্যই একমাত্র মাপকাঠি। এটা হয়ে যাচ্ছে ক্রমাগত। একটা ছিল আনুগত্য এবং যোগ্যতা, একদম। এখন যোগ্যতা নেই, এখন শুধুই আনুগত্য। তুমি মানে ওয়ার্ল্ড সিনেমা নিয়ে গজেন্দ্র চৌহান কি বলতে পারেন? কিছু উনি তো যা শুনে মন্তব্য করেছেন, উনি তো মানে একমাত্র বোম্বাই সিনেমা ছাড়া কোন ছবি সম্পর্কে কোনো অবহিত আছে বলে আমি তো জানি না। মানে বোম্বাই সিনেমা মানে আমি বলছি যে জঙ্গল রাজ, প্রভাকর দা আছেন, বিজেপি নেতা প্রভাকর দা ছেলে মেয়ের সঙ্গে বাড়ির মানুষদের সঙ্গে বসে দেখতে পারবেন না, সেই অভিনেতা, এবং তার প্রায় 150-র ওপর বেশি ফিল্ম এই ধরনের। আমি দ্রুত একবার দেখে নেব গজেন্দ্র চৌহান, কেন এত বিতর্ক? সত্যি তো কোনো মানুষকে কাজ করার একটা সুযোগ, একটা তার যোগ্যতা প্রমাণের সুযোগ দেয়া হচ্ছে না। তার আগে থেকেই কেন আন্দোলনে মুখর মানুষ? কেন? সত্যি কি তাহলে আনুগত্যটা, একমাত্র আনুগত্য দেখা হলো, যোগ্যতার কোনো জায়গাই নেই সেখানে? দেখুন তো। FTII দেশের সবথেকে পুরনো চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান, যার সঙ্গে পরতে পরতে জড়িয়ে রয়েছে ঐতিহ্য। কিন্তু সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে গজেন্দ্র চৌহানের নিয়োগ নিয়েই পরিস্থিতি এখন কার্যত কুরুক্ষেত্র। অনেকে বলছেন বিতর্ক হবে নাই বা কেন? দেশের এলিট চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে তো এমন কারো বসা উচিত সিনেমা সম্পর্কে যার জ্ঞান প্রশ্নাতীত। যেমন অতীতে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে থেকে FTII-কে সমৃদ্ধ করেছেন মৃণাল সেন, শ্যাম বেনেগাল থেকে আদুর গোপাল কৃষ্ণনরা। FTII-এর সঙ্গে নাম জড়িয়ে রয়েছে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকেরও। সেই প্রতিষ্ঠানেরই চেয়ারম্যান পদে কিনা গজেন্দ্র চৌহান, পর্দায় যার পরিচিতি স্রেফ মহাভারতের যুধিষ্ঠির হিসেবে। আর পর্দার বাইরে মোদি ভক্ত বিজেপি কর্মী হিসেবে। এহেন গজেন্দ্র চৌহানের মধ্যে কি আদৌ ঋত্বিক ঘটকদের উত্তরসূরি হওয়ার কোনো যোগ্যতা আছে? সেই প্রশ্নই এখন ক্রমশ জোরালো হচ্ছে দেশ জুড়ে। তবে প্রত্যাশিতভাবেই মোদী সরকারের নিযুক্ত গজেন্দ্র চৌহানের পাশে দাঁড়িয়েছে RSS। সঙ্গে সাপ্তাহিক পত্রিকা অর্গানাইজারের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে গজেন্দ্র চৌহান প্রায় 150টি সিনেমা এবং 600-রও বেশি সিরিয়ালে কাজ করেছেন। গজেন্দ্র বিরোধীরা অবশ্য পাল্টা যুক্তি হিসেবে সেই 150টি ছবির মধ্যেই কয়েকটিকে উদাহরণ হিসেবে খাড়া করছেন, যেমন জঙ্গল লাভ, খুলি খিড়কি, বাসনা, জওয়ানি জানেমন। অনেকে বলছেন পর্দায় যুধিষ্ঠির রূপী গজেন্দ্রর এই বিখ্যাত ছবিগুলি কারা দেখেছেন কে জানে। তবে যারা দেখেননি তারা এই ছবিগুলির নাম শুনেই ছবির চিত্রনাট্য মোটামুটি আন্দাজ করে ফেলতে পারবেন। ফলে অনেকে প্রশ্ন তুলছেন, এই কাজের ভিত্তিতে কি কেউ পুনে ফিল্ম ইনস্টিটিউটের চেয়ারম্যান পদে বসতে পারেন? একাধিক প্রথিতযশা চলচ্চিত্র ব্যক্তিত্ব ইতিমধ্যেই গজেন্দ্রকে পদ থেকে সরানোর দাবিতে সরব হয়েছেন। তার মধ্যে অনুপম খের থেকে ঋষি কাপুর, কুন্দন শাহ, আজিজ মির্জা, রসুল ফুকুট্টির মতো অভিনেতা, পরিচালক, সাউন্ড ডিজাইনাররা রয়েছেন।
অনুপম খের তো স্পষ্টই বলেছেন গজেন্দ্র চৌহানের যা যোগ্যতা FTII এ তার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন কাউকে প্রয়োজন। এক ধাপ এগিয়ে পরিচালক সুধীর মিত্রর বক্তব্য, গজেন্দ্র চৌহানকে ক্যান্টিনের দায়িত্ব দেওয়া হয়নি, তাকে পড়ুয়াদের নতুন দিশা দেখাতে হবে, তার জন্য একটা ন্যূনতম যোগ্যতা প্রয়োজন। বিজেপি ঘনিষ্ঠ কেউ কেউ গজেন্দ্রর পক্ষে সাফাই গিয়ে বলছেন তাহলে কি এবার ছাত্ররা শিক্ষক ঠিক করবে? কিন্তু FTII এর পড়ুয়াদের প্রশ্ন, ছাত্ররা শিক্ষক নির্ধারণ করতে পারেন না এটা ঠিকই, কিন্তু যার প্রতি ছাত্রদের মনে কোনো শ্রদ্ধা নেই, কোনো বিশ্বাস নেই, তাকে পদে রেখে লাভ কি? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন অভিজিৎ চক্রবর্তীর ওপর থেকে ছাত্রদের বিশ্বাস, সম্মান, ভালোবাসা সব চলে গিয়েছিল, তখনই তারা হোক কলরবে সরব হয়েছিল, যেমন প্রতিবাদে সরব FTII। FTII এর প্রাক্তন গ্র্যাজুয়েট অভিনেতা রাজকুমার রাওয়ের বক্তব্য, ছাত্রদের এমন কাউকে প্রয়োজন যারা তাকে বিশ্বাস করতে পারবেন, কিন্তু এরকম কাউকে কি পাওয়া গেল না? তথ্যের অধিকার আইনের আওতায় একটি আর্জির প্রেক্ষিতে মোদী সরকার জানিয়েছে এই পদের জন্য গজেন্দ্র চৌহান ছাড়া কাউকে প্রস্তাবই দেওয়া হয়নি। তাহলে 125 কোটির দেশে কি FTII এর চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতা শুধুমাত্র বিজেপি ও মোদীর কট্টর সমর্থক গজেন্দ্র চৌহানেরই ছিল? এই প্রশ্ন ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। এবিপি আনন্দ। প্রভাতদা, সবটা ভুল, একটা তথ্য উল্লেখ হলো না এই প্যাকেজে এবং আমরাও বললাম না, সেটা হচ্ছে ভদ্রলোকের একমাত্র যোগ্যতা হচ্ছে গত 20 বছর ধরে গজেন্দ্র চৌহান মন দিয়ে দিল্লিতে বিজেপিটা করেছেন, তার পুরস্কার দিলেন আপনারা? না না, গজেন্দ্র চৌহান বিজেপি করেছেন, প্রত্যেক ব্যক্তির স্বাধীন অধিকার আছে। না না, অধিকার যে কোনো রাজনৈতিক দল করতে পারে, হ্যাঁ, পুরস্কার দিলেন। কিন্তু একটা রাজনৈতিক দল করলে, ও দল করলে যে তাকে কোনো পদে রাখা যাবে না, না না, এটা আমি বলছি এটা সমবায় সমিতির প্রধানের পদ নয়, এর ওপর ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত সম্মানের পদ এবং অনারারি পদ। আপনাকে জানিয়ে রাখি, এটা ফুল টাইম পদ, এটা কোনো সাম্মানিক পদ নয় যে বসিয়ে দেওয়া হলো। গজেন্দ্র চৌহান আপনি দেখতে পারবেন জঙ্গল লাভ, কুলি খিড়কি, অনেক বড় বড় বাড়িতে নাম দেখতে পারবেন না, বাড়িতে অনেকের অনেক ফিল্ম দেখা যায় না, তারাও অনেক বড় জায়গায় আছে। FTI ডিরেক্টর এখন উনি কাজ শুরু করেননি, কাজের নিরিখে মানুষের পরিচয়, মানুষের পরিচয় শুধু পূর্ব যোগ্যতা কি আছে না আছে, যে নামগুলো বললেন অনেক বড় নাম, সমস্ত নামকে রেসপেক্ট করি, আপনি বলবেন না? আমি বলছি যে আদুল গোপাল কৃষ্ণন, শ্যাম বেনেগল, গিরিশ কার্নাড, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সেলিম মির্জা, শ্রদ্ধা নেই, অশ্রদ্ধা নেই। অশ্রদ্ধা করলেন তো, ভদ্রলোককে বসিয়ে উত্তরসূরি হিসেবে বেছে অশ্রদ্ধা করলেন। না, উত্তরসূরির ব্যাপারটা না, একটা সরকার সে নীতি নির্ধারণ করে নিজের কাকে কোন পদে বসাতে হবে, তার অধিকার ক্ষেত্রে অনেক কথা বলতে হয়, কাকে কোথায়। আমি তো বললাম যে আনুগত্যটা সুমনও বলছিল, সেটাই আমি বিষয়টা শুধুমাত্র পারবেন কি পারবেন না মোদী নাম উঠে আসছে, নাম উঠে আসছে, উনি পাঠাচ্ছেন, কেন আসবে না প্রভাকর দা? RSS আজকেও বলছেন হিন্দু বিরোধীদের পদে নেমেছে, আমি বলছি যে তাহলে গজেন্দ্র চৌহানের পর আমি বলছি যে আপনি সানি লিওনের নাম শুনেছেন? বসেন না, কাজের কাজ। আচ্ছা সত্যি তো, সানি লিওন এই পদে কিরকম কাজ করবেন তা তো আপনি জানেন না, জানেন কি? জানেন না, তাহলে সেই সুযোগটা দিচ্ছেন না কেন? বিষয়টা হচ্ছে পরিষ্কার, বিতর্কটা এদিক ওদিক নিয়ে গিয়ে তো কোনো লাভ নেই। না না, আমি বলছি গজেন্দ্র চৌহানের যোগ্যতা নেই, ক্রেডিবিলিটি কিভাবে আপনি বলছেন? গত 30 বছর কি কাজ করেছেন ভারতবর্ষের? আরে কাজের ভিত্তিতে আপনি তো কাজের ভিত্তিতে আপনি পদ দেবেন। মহাভারত পপুলার সিরিয়াল বিশ্বাস করুন প্রভাকর দা, আমি আতঙ্কিত, তার কারণ প্রভাকর দা
না, আমি বলছি যে আমি আতঙ্কিত অন্য কারণে। প্রভাকরদা জনপ্রিয়তাকে একমাত্র এই প্রতিষ্ঠানের শীর্ষে বসার ক্রাইটেরিয়া দেখছেন, মানে আমি বলছি আমি আশঙ্কিত গজেন্দ্র চৌহানের পরের নামটা হবে সানি লিওন। জনপ্রিয় তো, খুব জনপ্রিয়, আপনি জানেন। আমি দ্রুত একবার অশোক বিশ্বনাথনের কাছে যাব। অশোক বাবু, আজকেই আপনি সরব হয়েছেন এই নিযুক্তির প্রতিবাদে, প্লিজ। না, আমার যেটা মনে হয় শুধুমাত্র গজেন্দ্র চৌহানের এই যে নির্বাচন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ নয়, আমরা দেখছি যে সম্পূর্ণরূপে এই যে এফটিআই এর যে সোসাইটি থেকে গভর্নিং কাউন্সিল নির্বাচিত হয়, তার যারা সদস্য প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে ক্ষমতার কাছাকাছি ছিল বলেই তারা নির্বাচিত। এবং এতেও আমাদের আপত্তি নেই, ক্ষমতার কাছাকাছি থাকতেই পারে, কিন্তু তাদের যদি চলচ্চিত্রের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে, চিত্রনাট্যের ক্ষেত্রে কিংবা সাংবাদিকতার ক্ষেত্রে একটা কাজের একটা নিরিখ থাকতো কিংবা কাজের একটা প্রমাণ থাকতো, সেই কাজের প্রমাণ নেই, সেই জায়গায় নেই, কিন্তু তারা এই এফটিআই সোসাইটির সদস্য। যিনি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন গজেন্দ্র চৌহান, তার সেই রকম কোনো কাজই নেই, বরং যে কাজটা আছে, যে কথাটা আপনারা বারবার বলছেন, এটা অত্যন্ত মামুলি ধরনের। আমার তো মনে হয় যদি ক্ষমতার কাছে থাকতেই হতো, নিশ্চয়ই অন্য ব্যক্তি কেউ ছিল, তাদেরও তো করা হলো না। আমার মনে হয় একটা মারাত্মক ভুল হয়েছে, কারণ ইদানিং কালে দেখা গেছে এফটিআই এবং এসআরএফটিআই এই দুটি সংস্থা আমাদের জাতীয় পুরস্কারের ক্ষেত্রে, ভারতীয় প্যানোরামার ক্ষেত্রে এবং বৃহত্তর বিশ্বের ক্ষেত্রে এখানকার কলাকুশলী পরিচালকরা কিন্তু খুব সুন্দরভাবে তাদের ছবিতে তাদের অবদান রেখেছেন এবং সবাই সেটা স্বীকৃতও করেছে। সেক্ষেত্রে কেন এই ধরনের সিদ্ধান্ত? এখানেই আমাদের প্রতিবাদ। ঠিকই। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো, শুধু একটা প্রতিষ্ঠান নয়, পাশাপাশি সংঘ পরিবারের ঘনিষ্ঠরা, ওই কিছুক্ষণ আগে সুমন যে প্রসঙ্গটা তুলছিল যে যোগ্যতা, সেটা ধরাই হচ্ছে না, একমাত্র আনুগত্য এবং সংঘ ঘনিষ্ঠতার নিরিখে একের পর এক গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন বলে অভিযোগ। দেখুন, যোগ্যতাকে থোড়াই কেয়ার, শিক্ষা থেকে চলচ্চিত্র, দেশের প্রথম সারির একের পর এক প্রতিষ্ঠানের মাথায় আরএসএস কিংবা বিজেপি ঘনিষ্ঠদের বসানোর অভিযোগ ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। শিক্ষা থেকে চলচ্চিত্র গৈরিকীকরণের অভিযোগের কেন্দ্রবিন্দুতে নরেন্দ্র মোদী সরকার। তাই গজেন্দ্র চৌহানকে নিয়েও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যেমন পেহলাজ নিহালনি, যিনি শোলা और শবনম বা আগ কা গোলার মতো ছবির প্রযোজনা করেছেন, তিনি আবার মোদী সরকারের আমলে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন অফ ইন্ডিয়া বা চলতি ভাষায় সেন্সর বোর্ডের চেয়ারম্যান পদে বসে একগুচ্ছ শব্দকে আপত্তিকরের তালিকায় ফেলে হিন্দি ছবিতে তার ব্যবহার নিষিদ্ধ ঘোষণার তোড়জোড় শুরু করেছেন। কিন্তু হঠাৎ করে পেহলাজ নিহালনিকে এই পদের জন্য কেন খুঁজে পেল মোদী সরকার? যুক্তি হিসেবে বিরোধীদের দাবি, এই পেহলাজ নিহালনি তো লোকসভা ভোটের আগে হর হর মোদী ঘর ঘর মোদী ক্যাম্পেনের মূলে ছিলেন। তিনি তো প্রকাশ্যেই বারবার বলেন নরেন্দ্র মোদী তাঁর অ্যাকশন হিরো, তিনি একজন গর্বিত বিজেপি কর্মী। ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ বা ICHR এর চেয়ারম্যান পদে মোদী সরকার বেছে নিয়েছেন সুদর্শন রাওকে। তিনি আবার আরএসএস এর অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার সদস্য, যা দেখে অনেকেরই দাবি বোঝাই যাচ্ছে কেন এই পদে সুদর্শন রাও। বিজেপি শাসিত হরিয়ানা সরকারের তৈরি গাইডেন্স বোর্ড এবং শিক্ষা সংক্রান্ত পরামর্শদাতা কমিটির পৃষ্ঠপোষক হিসেবে নিয়োগ করা হয়েছে দীনানাথ বত্রাকে। তিনি কেন? দীনানাথ বত্রা আরএসএস এর স্কুল নেটওয়ার্ক বিদ্যাভারতীর প্রাক্তন সাধারণ সম্পাদক। বিরোধীদের দাবি, শিক্ষার গৈরিকীকরণ করতে চাইছে মোদী সরকার, পাল্টে দিতে চাইছে ইতিহাস। সেই কারণেই সুদর্শন রাও কিংবা দীনানাথ বত্রারা এখন নানা কমিটির মাথায়। আর উল্টো দিকে তিলে তিলে গড়ে তুলেও নালন্দা বিশ্ববিদ্যালয় ছাড়তে হচ্ছে অমর্ত্য সেনের মতো নোবেল জয়ীকে। কয়েকদিন আগে আক্ষেপের সুরে এই বিশ্বখ্যাত অর্থনীতিবিদ বলেছেন, নালন্দা কোনো একটি পৃথক ঘটনা নয়, এরকম হস্তক্ষেপ আগে কখনো হয়নি। এখানেই শেষ নয়। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী শনিবার মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির বাড়িতেও আরএসএস এর বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা দীর্ঘক্ষণ বৈঠক করেন। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিজেদের পছন্দের লোককে বসাতেই সংঘ সদস্যরা দরবার করেন বলে সূত্রের খবর। অনেকে কটাক্ষের সুরে বলছেন, মোদী সরকারের আমলে শিক্ষা থেকে চলচ্চিত্র সবেতেই পছন্দের লোকেদের বসানোর এমন ধারা দেখলে লজ্জা পেতে পারতেন অনিল বিশ্বাসও, যার আমলে এ রাজ্যে প্রতিটি সরকারি অঙ্গে রাজনীতির প্রবেশের অভিযোগ ওঠে। আর
অনিল বিশ্বাস হোক কিংবা নরেন্দ্র মোদী। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও রাজ্যের বর্তমান শাসক তৃণমূলও তাদের মতোই সেই সব কিছুতেই রাজনৈতিক হস্তক্ষেপের পথে হাঁটছে বলে অভিযোগ। সে স্বশাসিত কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপই হোক কিংবা এই আমলে শিশু কিশোর একাডেমির সভাপতির পদে সুনীল গঙ্গোপাধ্যায়ের জায়গায় অধুনা তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষকে বসানো, বা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেলের কমিটিতে তাঁর কনিষ্ঠ শুভা প্রসন্নের মতো বিদ্বজ্জনেদের জায়গা পাইয়ে দেওয়া, সব শাসকেরই এক রূপ, কটাক্ষের সুর অনেকেরই গলায়। এবিপি আনন্দ। পার্থপ্রতিমবাবু, স্মৃতি ইরানির সঙ্গে 4 ঘন্টার রীতিমতো আমেরিকার শব্দবন্ধ ধরলে লবিং হয়েছে কি না, প্রিমিয়ার এডুকেশনাল ইনস্টিটিউট যেগুলো আছে একের পর এক খালি, উড়িষ্যা, বিহার, কাশ্মীর, তামিলনাড়ু, সেন্ট্রাল ইউনিভার্সিটি 4টের ভিসির পদ খালি, আইআইটি দিল্লি, ইন্দোর, মান্ডি ডিরেক্টর নেই, আইআইএম কোজিগড়, লখনৌ, কোচি চেয়ারপারসন নেই, সিবিএসই দেশের সব থেকে বড় স্কুল বোর্ড চেয়ারপারসন নেই, এনসিআরটি ডিরেক্টর নেই। মানে এই প্রত্যেকটা জায়গায় লবিং হচ্ছে অফিসিয়ালি, এবং টেলিগ্রাফে এই খবর প্রকাশিত হওয়ার পর কোনো রিজয়েন্ডার আসেনি যে যাতে আরএসএস ঘনিষ্ঠরা বসতে পারেন। হচ্ছে কি না, হচ্ছে যেটা খুব পরিষ্কার, আপনি যে প্রতিবেদনের লিস্টটা দেখালেন তাতে এইটুকু নিশ্চিত যে আচ্ছে দিন শিক্ষার ক্ষেত্রে এসে গেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যেটুকু বাকি আছে সেটা আপনি যা ভ্যাকেন্সির লিস্ট বললেন তাতে হচ্ছে সেনাপতিদের বসানোর তোড়জোড় যেভাবে শুরু হয়েছে, আমার ধারণা লেখাপড়া মোটামুটি দেশের মাথায় উঠবে। এবার আপনি শুনে নিন যে মানে আইআইএম এর ডিরেক্টর যাতে সরকার নির্বাচিত করে তার জন্য বিল আসছে, বিল ভাবতে পারেন না, সেটা তো আসবেই। আমি আপনাকে এই কারণে বলছি, প্রফেসর অমর্ত্য সেনের মতো মানুষকে প্রায় মানে চলে যেতে বাধ্য করেছেন যে ঢঙে, সেখানে এরা গজেন্দ্র ইত্যাদি এইসব যা নাম বলছেন, আমার কথা হচ্ছে যেগুলো শিশু, মানে প্রফেসর সেন সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা যে এই ঝোঁকটার মধ্যে যেটা বিপদ লুকিয়ে আছে, যে এই যে গৈরিকীকরণ বলা হচ্ছে না, এর মধ্যে একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির কোনো ধার ধারে না, ট্রান্সপারেন্সির কোনো বিষয় নেই, এবং ডেমোক্রেসি যে সবথেকে বড় কথা আমি রিপিট করব, যোগ্যতা। ইন্দ্রনীল বাবু, আপনি এই গজেন্দ্র চৌহান, একটা কথা উঠছে, দুটো কথা বেসিক্যালি বলছেন যারা গজেন্দ্র চৌহানকে সমর্থন করছেন। এক, ছাত্রছাত্রীরা কি করে কথা বলে, তাদের কে হেড অফ দ্য ইনস্টিটিউশন হবে বাঁচার কোনো অধিকার নেই। আর দুই হচ্ছে যে গজেন্দ্র চৌহানকে, যেটা প্রভাকর বাবু বলছেন, কাজ করার সময় দিতে হবে। এটা তো প্রথম কথা, ছাত্রছাত্রীরা শুধু একা বলছেন, নাম্বার 1। এটা না এমন একটা বিষয়, এটা ওই অলমোস্ট এটা যদি তুলনা করে বলা হয় যে ধরুন কলকাতার ফুটবল টিমের মানে সেকেন্ড ডিভিশনের কোনো একজন প্লেয়ারকে যদি বার্সেলোনার কোচ করে দেন, এটা নিয়ে ডিবেট হয় না, এটা নিয়ে কোনো ডিবেট হয় না। ইটস সো রিডিকুলাস, এটা একটা হাস্যকর একটা বস্তু যেটা নিয়ে ডিবেট করে সময় নষ্ট হচ্ছে। যেটা ক্লিয়ার সেটা হচ্ছে যে আপনি যখন সত্যি কলকাতা সেকেন্ড ডিভিশনের ফুটবলারকে বার্সেলোনার কোচ করেন, কেন করেন? আরএসএস তো বোকা অর্গানাইজেশন নয়, পৃথিবীতে কেউ বলবে না যে আরএসএস বোকা। এটা করছে কেন? তারা নিজেদের সবার সামনে এত হাস্যাস্পদ করছে কেন? করছে বিকজ আই থিঙ্ক দে আর ডেসপারেট, বিকজ অফ দ্য ফার্স্ট টাইম মানে এনডিএ, আগের যে এনডিএ, সেই এনডিএ সংখ্যাগরিষ্ঠ এনডিএ নয়, তাকে প্রচুর কোয়ালিশন পলিটিক্সের মধ্যে দিয়ে যেতে প্রতি মুহূর্তে। এবং অটল বিহারী বাজপেয়ী ওয়াজ নট আরএসএস টুজ, তার সঙ্গে একটা নেগোসিয়েশন চলতো। ফর দ্য ফার্স্ট টাইম আরএসএস হ্যাজ দেয়ার পোস্টার বয় at the helm of power, সে রয়েছে, এবং আমার হাতে 5 বছর রয়েছে নিরঙ্কুশ সংখ্যা। আপনার মনে থাকবে মুরলী মনোহর যোশী আগের এনডিএর সময় মন্ত্রী ছিলেন, তখন জ্যোতিষ চর্যাকে বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার জন্য ডিবেট হয়েছিল, কিন্তু করতে পারেননি। কিন্তু করতে পারেন। কিন্তু এখন যেভাবে হচ্ছে, কালকে কদিন আগে রামদেব, কিন্তু এখানে আমার সেকেন্ড আর্গুমেন্ট সেটা হচ্ছে অত্যন্ত যোগ্য বহু মানুষ আছে, আমি নাম করতে চাইছি না, যারা বিজেপি ঘনিষ্ঠ কিন্তু অত্যন্ত যোগ্য মানুষ, ওয়ার্ল্ড সিনেমায় অবদান রেখেছেন, তাদের কেন বাঁচা হলো না? কেন গজেন্দ্র চৌহান? আমার মনে হয় এই কারণে, কারণ আপনি যদি একটা এজেন্ডা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে চান, আপনার ইয়েস ম্যান দরকার। মানে ধরুন আগের বারে তো বিনোদ খান্নাকে করা হয়েছিল, এবার বিনোদ খান্না তিনি বিজেপির সাংসদ হতে পারেন, কিন্তু তার আইডেন্টিটি বিজেপি দিয়ে তৈরি হয় না। শত্রুঘ্ন সিনহাও তাই। কাজে আমার এমন একটা লোককে লাগবে যে আমি বললেই হ্যাঁ বলবে, অ্যান্ড বিকজ আই হ্যাভ, আমার টাইম কম, কাজে আমার ইয়েস ম্যান ছাড়া গতি নেই। এবং এটা না খুব চারিদিক থেকে হচ্ছে, খুব দ্রুত হচ্ছে, এবং আপনি যেই প্রতিবাদ করছেন, আরএসএস এর অর্গানাইজার বলে যাদের যে মুখপত্র, সেখানে লেখা হচ্ছে এফটিআই অ্যান্টি হিন্দু সংস্থা, আইআইটি অ্যান্টি হিন্দু সংস্থা, আইআইএম অ্যান্টি হিন্দু সংস্থা। এটা কেউ কোনো স্ট্রে এলিমেন্ট বলছে না, কিন্তু মানে কোনো রাস্তায় একটা লোক হঠাৎ বলে দিল কোনো একটা জনসভায়, তাদের সম্পাদকীয়তে বলা হচ্ছে। এবং ইন্দ্রনীল, এখানে একটা জিনিস ইন্টারেস্টিং, যে গণেশের মাথা বসানোটাকে যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর রূপ আপনি না দিতে পারেন, এবং এরকম একটা লোক চাই যে আইআইটি ডিরেক্টর হবে, যে গণেশের মাথা কেন বসেছে মানুষের শরীরে, এবং এটাকে বলবে তখনকার দিনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফল।
কর্ণ কিভাবে জন্মেছিলেন সেটাকে হচ্ছে আপনি জেনেটিক্সের জায়গায় নিয়ে যেতে হবে। এরকম বাধ্য মানুষ মানে গেরুয়া সেরকম খুঁজে পেয়ে বের করছেন ওরা একটা একটা করে, যে একেবারে একবার বাধ্য অনুগত। সেই কারণের জন্য বললাম যে এইটা না নরেন্দ্র মোদী হচ্ছেন যে আমি বললাম কথা বলবেন সেটাকে মেনে নেবেন। আপনারা বলছেন আইআইটি গুলো বিরোধিতা করছে, এর চেয়ে লজ্জার কিছু হয় না। না এটা ঠিক। আপনারা আবার ফিরে যাচ্ছেন। আমি বিষয়ে ফেরত যাব যে এই মুহূর্তে গোটা দেশের সমস্ত সচেতন মানুষ যে নিয়োগ নিয়ে কোনো সন্দেহ নেই যে আলোড়িত, সেটা হচ্ছে গজেন্দ্র চৌহানের নিযুক্তি। আমাদের এই পর্বের সময় এখানেই শেষ। আমরা একটা ছোট্ট বিরতি নেব 55 সেকেন্ড, তারপর আসবো একটা প্রবাদ ছিল বাংলায়, একটা বিশেষ রাজনৈতিক সময় মুখে মুখে কার্যত স্লোগান চলতো, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। সত্যি সত্যি কি এখন পুলিশ মারে না মার খায়? ছোট্ট একটা বিরতির পর আপনাদের দেখাবো 55 সেকেন্ডের। বিরতির পর ফেরত এলাম। আপনাদের জানিয়ে রাখি, যেটা বিরতির আগেও বলছিলাম, যে পশ্চিমবঙ্গের একটা বিশেষ আর্থসামাজিক সময়, একটা বিশেষ রাজনৈতিক সময় অত্যন্ত জনপ্রিয় একটা স্লোগান ছিল, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। কিন্তু এখন অনেকে বলছেন যে স্লোগানটা এখন উল্টে দিতে হবে, তার কারণ এখন পুলিশ মারে না, মার খায়। একের পর এক ঘটনা, আমরা যদি শুধু গত 48 ঘন্টা বিচার করি, তাতে বিভিন্ন কাজে, সেটা একেবারে পুলিশের ডিউটি এবং কর্তব্যের মধ্যেই পড়ে। কখনো নাবালিকা কোনো আশ্রমে আছে, বেআইনিভাবে উদ্ধার করতে গেছে, পুলিশ মার খেয়েছে। কখনো গাড়ি থেকে প্রচণ্ড আওয়াজ আসছে, কিছু মদ্যপ মানুষ সেই গাড়ির মধ্যে আছেন, আটকাতে গেছে, জিজ্ঞাসাবাদ করতে গেছে, পুলিশের গায়ে হাত উঠেছে। একের পর এক ঘটনা, গত 48 ঘন্টায় রাজ্যের নানা প্রান্তের ঘটনা এই প্রশ্ন তুলে দিল যে এবার পুলিশ কি সফট টার্গেট? সেই নিয়েই আমাদের দ্বিতীয় পর্ব, আমাদের এখনকার বিষয়। পুলিশ পুত্রের পুলিশ প্রহার, পশ্চিমবঙ্গে সফট টার্গেট এখন উর্দিধারীরাই। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন সন্দীপ মুখোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, অন্যদিকে রয়েছেন সর্দার আমজাদ আলী, কংগ্রেস নেতা, এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। ওদের কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত দেখাবো যে পুলিশ পুত্র, এক উচ্চপদস্থ পুলিশ অফিসারের ছেলে, তিনি নিজে হাত দিলেন পুলিশের গায়ে, এবং তার সঙ্গে সঙ্গী কনস্টেবল পুলিশে চাকরি করেন, তিনিও চড়াও হলেন পুলিশেরই উপর। এই বিচিত্র ঘটনা আপনাদের সামনে রাখব। এতদিন পুলিশ পেটানোর অভিযোগ উঠেছে শাসক দলের সাংসদ থেকে শুরু করে ছোট বড় নেতার বিরুদ্ধে, কিন্তু এবার কর্তব্য পালন করতে গিয়ে ঘরের লোকের হাতেই আক্রান্ত উর্দিধারীরা। উত্তর 24 পরগনার ঘোলায় গাড়িতে বসে গান শোনা এবং মদ্যপান থামাতে বলায় সাব ইন্সপেক্টরকে রাস্তার মধ্যেই বেধড়ক মারধরের অভিযোগ ডিআইজি পদমর্যাদার এক অফিসারের ছেলে ও তার সঙ্গীদের বিরুদ্ধে। পুলিশ লেখা এই গাড়িটি একেবারে নতুন, এখনো পর্যন্ত নাম্বার প্লেট লাগেনি। আর এই গাড়িতেই গত শনিবার গভীর রাতে 5 জন যুবক ব্যারাকপুর দমদম হাইওয়ের ওপরে মদ্যপান করছিলেন। গাড়িতে সেই সময় 5 জনের মধ্যে ছিলেন রাজ্যের অন্যতম ডিআইজির পুত্র। ঘটনার সূত্রপাত কোথা থেকে? পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে নৈহাটিতে রথের মেলা থেকে ফিরছিলেন এই যুবকরা। গাড়িতে নম্বর প্লেট না থাকলেও ছিল পুলিশ স্টিকার। ব্যারাকপুর দমদম এক্সপ্রেসওয়ের মুড়াগাছা মোড়ে সেই গাড়ি দাঁড় করিয়ে তারা কান ফাটানো শব্দে গান চালান, সঙ্গে চলতে থাকে দেদার মদ্যপান। এবং এইখানে এসে দাঁড়িয়ে গাড়ির যে মিউজিক সিস্টেম সেটা জোরে চালিয়ে দেওয়া হয়। তারপর এখানেই তারা নেমে পড়েন এবং এখানে নেমে তারা নাচানাচি করতে শুরু করে দেন। আজও এই অঞ্চলে দেখা যাচ্ছে বেশ কিছু বোতল ভাঙার গুঁড়ো পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন এই ঘটনায় আপত্তি করেন, কিন্তু তাতে কান দেননি মত্ত যুবকরা। সে সময় এখান দিয়ে যাচ্ছিল ভোলা থানার রেডিও ফ্লাইং স্কোয়াডের একটি টহলদারি দল। স্থানীয় বাসিন্দারা পুলিশ কর্মীদের বিষয়টি জানালে পুলিশ সেই গাড়ির কাছে গিয়ে গান থামাতে বলে, কিন্তু পুলিশকে দেখে ভয় পাওয়া তো দূরের কথা, উল্টে মত্ত এক যুবক নিজেকে ডিআইজির ছেলে পরিচয় দিয়ে পুলিশের ওপর চোটপাট শুরু করে বলে অভিযোগ। এক সাব ইন্সপেক্টর বাধা দিলে তাকে বেধড়ক মারধরও করা হয়। 5 জনের মধ্যে অন্যতম সাহাশিস চট্টোপাধ্যায় সদম্ভে পুলিশকে জানিয়ে দেন তিনি ডিআইজির ছেলে, তাকে কিচ্ছু করা যাবে না। পরে পুলিশ বাহিনী গিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত সাহাশিস চট্টোপাধ্যায় উত্তরবঙ্গ সশস্ত্র পুলিশের ডিআইজির ছেলে। তবে পুলিশ সূত্রে খবর, ডিআইজি পুত্র সাহাশিসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন নয়। সেই রাতে এই ঘটনার আগে আরেকটি জায়গাতেও তিনি এক পুলিশ কর্মীকে গালিগালাজ করেন বলে অভিযোগ। ধৃত ডিআইজি পুত্রের সঙ্গে রয়েছেন দিব্যেন্দু মাল নামে একজন পুলিশ কনস্টেবলও। পুলিশ সূত্রে খবর, দিব্যেন্দু সাহাশিসের বাবা তথা উত্তরবঙ্গ সশস্ত্র পুলিশের ডিআইজির নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত।
কিন্তু দিব্যেন্দু স্ত্রীর দাবি বাবার নিরাপত্তারক্ষী হলেও তিনি সর্বক্ষণ ঘুরে বেড়াতেন ডিআইজির ছেলের সঙ্গেই। সোমবার এক দফা জেল হেফাজতের মেয়াদ শেষে অভিযুক্তদের আদালতে তোলা হলে তাদের ফের দুদিনের জেল হেফাজতে পাঠিয়েছেন ব্যারাকপুর আদালতের বিচারক সঞ্চয়ন মিত্র ও সমীরণ পাল, এবিপি আনন্দ। সন্দীপদা, এতদিন তো পুলিশকে মারছিল হুলিগানরা, রাজনীতিবিদরা, উন্মত্ত জনতা, মানে আমি বলছি যে বাবা পুলিশ পরিবারের ছেলে এবং বাবা ডিআইজি উচ্চপদস্থ অফিসার, কনস্টেবল নিজে পুলিশ, তারা পুলিশের গায়ে হাত দিচ্ছে। অ্যাকচুয়ালি এটাকে ওইভাবে না দেখাই ভালো। যখন পুলিশ তাদের কাজের নামে, আইনের শাসনের কাজের নামে বাড়াবাড়ি করে, যখন পুলিশ মারে, পুলিশ আগে মারতো বা এখন মার খায়, বা যখন পুলিশের উপরে ক্রমাগত সমাজ বিরোধীরা পুলিশকে আক্রমণ করে, এখন ইদানিংকালে শাসক দল একের পর এক, এই যে ঘটনাগুলো, এটা কিন্তু মানে অযোগ্য, নৈতিকতাহীন মানুষেরা যখন রাজনৈতিক দলের তারা যখন ক্ষমতায় আসেন, তাদের হাতে যখন এই গভর্নেন্স তাদের হাতে, সেই কারণেই কিন্তু ওই আগের বাড়াবাড়ি এখন একের পর এক ঘটনা। সল্টলেকে নাবালিকা মেয়েকে রাখা হয়েছে একটি হোমে বিনা অনুমতিতে, এই অভিযোগে পুলিশ রেড করতে গেছে, তাদের ওপর চড়াও হয়েছেন সেফটি পিন, পেন্সিল, ছুঁচ নিয়ে কালকে। মানে আমি বলছি যে 48 ঘন্টায় 3-4টে ঘটনা হয়েছে যে পুলিশ কেন হচ্ছে অবশ্যম্ভাবী পরিণাম যখন এই ক্ষুদ্রতায় শাসক দলের সমাজ বিরোধীদের পুলিশকে সমঝে চলতে হওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি করে। এই অনৈতিকতা, সততার অভাব, এটাই কিন্তু প্রতিদিনের জীবনে সমাজ বিরোধীদের হাতে ধীরে ধীরে এলাকার যে শাসনটা চলে যাচ্ছে। আমরা বহুকাল চাকরি করলাম, এখন যারা চাকরি করেন তাদেরও বুঝতে পারি তাতে পুলিশের একটা অংশ এর মধ্যে যোগ দিয়েছে। অবস্থাটা ভয়াবহ না হলে এই মোগরাহাটের মতো ঘটনা ঘটে না। আমি উল্লেখ করব, আজকের একটি সংবাদ দেখলাম যে কত এই দলীয় কর্মী খুন হওয়া। এই বর্ধমানে নাকি 33 জন তৃণমূল কর্মী খুন হয়েছেন, বীরভূমে 6 জন, দক্ষিণ ইত্যাদি। এই যে যুবকেরা যারা রাজনৈতিক দলে আসেন, কখনো এই দল কখনো ও দল, তাদের এবং এরা যদি খুন কখনোই এইভাবে হতো না যদি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করার মতো পরিস্থিতি থাকতো। গরিব বাড়ির ছেলেরা রাজনীতিতে আসেন, একটু সুবিধা হবে, একটু ভালো হবে, ভবিষ্যৎ একটু ভালো হবে এই কারণে। এবং এই দলের ছেলেগুলো যে খুন হচ্ছে, এই ব্যাপারেও তো একটা মানবিকতা বোধ কাজ করা উচিত, সেখানে অন্তত পুলিশের ফ্রি হ্যান্ড দেওয়া উচিত। সন্দীপদা বলছেন আমি আঞ্জাব সাহেবের কাছে আসবো। আপনার দলের বিষয় আপনি বেশ ভালো করে জানবেন। কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর, এখন তার স্ত্রী কাউন্সিলর, ট্রাফিক গুমটি এসে ভেঙে দেন, গ্রেফতার করা হলো, 14 দিনের জেসি হলো, 353 সহ একাধিক জামিন অযোগ্য ধারা। সরকারি আইনজীবী অত্যন্ত কড়া ভূমিকা গ্রহণ করলেন, যেটা করা উচিত। পাশাপাশি আপনি দেখুন এই 353 তো প্রসূন বন্দ্যোপাধ্যায়, সরকারি আইনজীবী, প্রসূনবাবুর আইনজীবী সুরে কথা বললেন। দীপালি সাহা, শ্যামাপদবাবু রাজ্যের মন্ত্রী সওয়াল করলেন। সৌমিত্র বন্দ্যোপাধ্যায় ছাত্র নেতা অনুপস্থিত হয়ে গেলেন সরকারি আইনজীবী। মানে আমি বলছি, একই যাত্রায় যদি পৃথক ফল হয়, তাহলে পুলিশকে তো আগে বাঁচতে হবে যে কে শাসক দলের কে নয়। ছাত্রের নির্যাতিতা, তার বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর দাঁড়িয়ে বললেন ভয়ঙ্কর মহিলা, সুতরাং ওর জামিন হওয়া উচিত নয়। এখানে সরকারি যারা আইনজীবী, সরকারি আইনজীবীদের তো মূল কথা হচ্ছে আদালতের কাজে সাহায্য করা, সত্যটাকে উদ্ঘাটন করা। সেই সত্যটা কি, সেটার বিচার করবে বিচারক। কিন্তু আদালতের কাছে নথিপত্রগুলো দিয়ে তাকে এই কথাটাই বলা যে যার যে কথা বলা হচ্ছে তার জামিন পাওয়াটা উচিত কি উচিত না, এই অভিযোগ করে দেবেন। এটা তো হাজিরই হচ্ছেন না। ঠিক, আমি দ্রুত একবার এই যে বৈপরীত্য, এই যে একই যাত্রায় পৃথক ফলের মতো ঘটনা দেখাবো। ট্রাফিক সিগন্যালে আটকে যাওয়ায় রায়গঞ্জে ক্ষুব্ধ কংগ্রেস নেতার বিরুদ্ধে পুলিশ কিয়স্কে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত, জামিনের কড়া বিরোধিতা সরকারি আইনজীবীর, 14 দিনের জেল হেফাজত। অনেকে বলছেন পুলিশ ও সরকারি আইনজীবীর এই ভূমিকা অবশ্যই প্রশংসনীয়। আইনের রক্ষাকর্তাদের গায়ে হাত দেওয়া তো সত্যি গুরুতর অপরাধ। কিন্তু নানা মহলে প্রশ্ন হলো, তৃণমূলের নেতা সাংসদের বিরুদ্ধে যখন এই আইন নিয়েই ছেলে খেলার অভিযোগ ওঠে, তখন কেন পুলিশ চুপ থাকে? তখন কেন সরকারি আইনজীবী হয় অভিযুক্তের হয়েই সওয়াল করেন, কিংবা নীরব থেকে তাঁর বেরোনোর রাস্তা প্রশস্ত করে দেন? যেটা রাজনৈতিক রং তো রয়েছে, যেহেতু নয়ন দাস ওর কংগ্রেস করে এবং পুলিশ অফিসার এখন সরকার দ্বারা গাইডেড, কাজে সরকারের নীতি আদর্শ তাকে মানতেই হয়।
রায়গঞ্জে কংগ্রেস নেতার বিরুদ্ধে ট্রাফিক কিয়স্কে ভাঙচুরের অভিযোগ। হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ট্রাফিক কনস্টেবলকে চড় মারার অভিযোগ উঠেছিল। অভিযুক্ত কংগ্রেস নেতার বিরুদ্ধে 353 ধারায় অর্থাৎ কর্তব্যরত সরকারি কর্মীকে নিগ্রহের মামলা রুজু করেছে পুলিশ। এটি জামিন অযোগ্য। হাওড়ার তৃণমূল সাংসদের ক্ষেত্রেও 353 ধারায় মামলা রুজু হয়েছিল। কিন্তু ধারা 1 হলেও কংগ্রেস নেতা ও তৃণমূল সাংসদের ক্ষেত্রে সরকারি আইনজীবীর দুই ভূমিকা চোখে পড়ল। সরকারি আইনজীবী সোমবার কংগ্রেস নেতার জামিনের আবেদনের বিরোধিতা করলেও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু সরকারি আইনজীবীকে কার্যত অভিযুক্তের হই সওয়াল করতে দেখা গিয়েছিল। ফলে কংগ্রেস নেতার জেল হেফাজত হয়েছে, অথচ তৃণমূল সাংসদ যথারীতি জামিন পেয়ে গিয়েছেন। আরেক তৃণমূল সাংসদ দোলা সেনের বিরুদ্ধেও কর্তব্যরত ট্রাফিক ভলেন্টিয়ারকে চড় মারার অভিযোগ ওঠে, কিন্তু পুলিশের অভিযোগ দায়ের তো দূরের কথা, উল্টে সেই সিভিক ভলেন্টিয়ারকেই সরিয়ে দেওয়া হয়। বিরোধীদের অভিযোগ, শাসক ও বিরোধীদের ক্ষেত্রে এ রাজ্যে পুলিশের দুরকম নিয়ম। এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে লোকেদের যে যদি মন্ত্রীরা, মুখ্যমন্ত্রীর বাড়ির লোকরা এটা করতে পারে তাহলে কেন নয়, তাহলে আমরাও করতে পারি। মিথ্যা অভিযোগের ভিত্তিতে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা বাংলার মানুষ জানেন যে রায়গঞ্জে তৃণমূলের কর্মীদের বেল আর মাসদিয়াতে জেল, এই ফর্মুলা চলছে গোটা বাংলার মাটিতে। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল যখন পুলিশকে বোমা মারতে বলেছিলেন তখন কি সেটা অপরাধ নয়? প্রশ্ন তুলেছিল খোদ আদালত। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব, আমি বলছি। রায়গঞ্জে কংগ্রেস নেতার ক্ষেত্রে পুলিশ নিজেই অভিযোগ দায়ের করেছে, কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশের এই তৎপরতা চোখে পড়েনি। রায়গঞ্জে অভিযুক্ত কংগ্রেস নেতার জামিনের কড়া বিরোধিতা করেছেন সরকারি আইনজীবী, কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে তা করতে দেখা যায়নি সরকারি আইনজীবীকে। কংগ্রেস নেতার 14 দিনের জেল হয়েছে আর অনুব্রত 5 মিনিটেই জামিন পেয়েছেন। কিন্তু আইন তো এক, তাহলে পুলিশ কি করে দুরকম ভূমিকা নিতে পারে? বিরোধীদের দাবি, পুলিশ আইপিসি সিআরপিসি নয়, তৃণমূলের তৈরি আইন মেনে চলে। সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। আমরা উদ্বিগ্ন, তার কারণ গত 48 ঘন্টায় বারবার যেটা বলছি, একের পর এক ঘটনায় পুলিশ শুধুমাত্র তাদের কর্তব্যটুকু, ডিউটিটুকু করতে গিয়ে আক্রান্ত হয়েছে, মার খেয়েছে। দেখুন, কখনো রাজনৈতিক দলের নেতা, কখনো পুলিশের ছেলে, আবার কখনো সাধারণ মানুষ। মাত্র 48 ঘন্টার মধ্যেই রাজ্যে একের পর এক জায়গায় আক্রান্ত পুলিশ, তাও আবার কর্তব্য পালন করতে গিয়ে। বর্ধমানের ভাতারে গ্রামবাসীদের ইটের ঘায়ে মাথা ফেটেছে পুলিশ কনস্টেবলের। ঘটনার সূত্রপাত এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ ঘিরে। ক্ষুব্ধ গ্রামবাসীরা এই ঘটনায় মৃতার শ্বশুরবাড়ির লোকেদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভাতার থানার ওসি সহ 4 পুলিশ কর্মী সেখানে পৌঁছলে তাদের লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। পিছিয়ে নেই রাজনৈতিক নেতারাও, তারা রাস্তা পারাপারের সময় সিগন্যাল সবুজ রাখতে হবে, এই দাবিতে রায়গঞ্জের ট্রাফিক আউটপোস্টে ভাঙচুরের অভিযোগ ওঠে স্থানীয় কংগ্রেস কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। বাড়িতে নাবালিকাদের আটকে রাখা হয়েছে, এই অভিযোগ পেয়ে সল্টলেকের সিএল ব্লকের একটি বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর পূর্ব থানার পুলিশ। কিন্তু বাড়িতে একদল মহিলা সেফটি পিন, সূঁচ, পেন্সিল নিয়ে পুলিশের ওপর চড়া হয় বলে অভিযোগ। সূঁচ পেন্সিলের খোঁচায় কয়েকজন মহিলা পুলিশ কর্মী আহত হন। হাওড়ায় হেলমেটহীন বাইক আরোহীদের তাণ্ডব রুখতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে ট্রাফিক কনস্টেবলকে। অভিযোগ, মারধরের পর কনস্টেবলের পায়ের ওপর দিয়ে তীর বেগে বাইক চালিয়ে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত 3 যুবক। ভোলায় তো ঘরের লোকের হাতেই আক্রান্ত পুলিশ। নম্বর প্লেটবিহীন গাড়িতে সজোরে গান শোনায় এবং মদ্যপান থামাতে বলায় রাস্তার ওপরে পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে ডিআইজি পদমর্যাদার এক অফিসারের ছেলের বিরুদ্ধে। মাত্র 48 ঘন্টাতেই পুলিশ পেটানোর এই ভুরি ভুরি অভিযোগ দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এ রাজ্যে কি আইনের রক্ষক এতটাই সফট টার্গেট? পুলিশ সম্পর্কে কি ন্যূনতম ভয়টুকুও আজ আর অবশিষ্ট নেই? না হলে কর্তব্য পালন করতে গিয়েই বারবার তাদের গায়ে হাত পড়বে কেন? এবিপি আনন্দ। দেবনাথবাবু, পরিস্থিতি যেদিকে যাচ্ছে, মানে এটা প্রশাসনের পক্ষেও খুব শ্লাঘার ব্যাপার নয়। মানে বধূ হত্যার অভিযোগ, স্বামীকে আটকে রেখেছে, পুলিশ গেছে, ওসি শুদ্ধ মার খেয়েছেন, এখনো পুলিশ কর্মীরা হাসপাতালে ভর্তি। মানে কোথাও কি একটা আনরেস্ট তৈরি হচ্ছে, যেটা কিন্তু আমি বলছি পদে পদে প্রশাসনকেই ফেস করতে হবে। সুমনবাবু, প্রত্যেকটা ঘটনা নিন্দনীয়, কিন্তু আমি একটা কথা বলবো যেটা বলার দরকার আছে, অনুব্রত মণ্ডলের থেকে খুব কম খারাপ বলেননি এই কংগ্রেস, বিজেপি, সিপিএম এর। আমার তথ্য আছে, প্রতি ডেট অনুযায়ী বলতে পারে পুলিশকে এত বাজেও কথা বলেছেন, অনুব্রত মণ্ডল থেকে কম নয়। সেখানেও কিন্তু পুলিশ পাচ্ছি না, আমি যেটা বলছি আমাকে বলতে দিন না। কংগ্রেসের কাউন্সিলর, না না শুনুন, সন্তোষ পাঠক, চৌধুরী, রাহুল সিনহা, সরকারি সভাপতি ভালো বলেনি, পুলিশ তাদের বিরুদ্ধে কিছু করেনি। সুতরাং
আজকে আমি প্রত্যেকটা কন্ডেম করছি, এদের বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ হওয়া উচিত। ঠিক নিশ্চয়ই, কিন্তু আজকে শুধু তৃণমূল বলেও নয়, আজকে যে লোকগুলো আজকে এইসব কথাবার্তা বলছে সবই তো আমরা তথ্য থেকে পাচ্ছি, প্রত্যেকটা সমর্থনযোগ্য না। সুতরাং এই সমস্যাটাকে তৃণমূল বলে সমস্যা করবেন না, পুলিশের কাজ অবশ্যই এটা উচিত। এবং কিন্তু আমি যেটা কথা বলি যে এই যারা প্রত্যেকে বলেন যে শুধু তৃণমূল অনুব্রত, যে এই লোকগুলো যা বলেছে, কেউ কুত্তা বলেছে, কেউ জানোয়ার বলেছে, কেউ হারামজাদা বলেছে, কেউ পুলিশের বেলা যে শাসক হলে মামলা হচ্ছে না, এটাও সকলে সরকারি আইনজীবী আসছে না, বিরোধী হলে আসছে। আমি আপনার সঙ্গে একমত। 400টি পুলিশ স্টেশন একটা নয়, বহু, কোনো ঘটনায় সমর্থনযোগ্য পুলিশরা, এই পুলিশ তো আগে ছিল, 4 বছরে কটা পুলিশ তৈরি হয়েছে, সুতরাং এটা সমর্থনযোগ্য না আমি বলছি। কিন্তু যারা বড় বড় নেতারা মাথায় আছে তারা আজকে বড় কথা বলবে, এটাও সমর্থনযোগ্য। ঠিক আছে, ফাইন। আমি এবার মইদুলের কাছে আসবো, তার আগে দর্শকদের সামনে একটা তথ্য রাখবো যে পুলিশের চাকরিতে এরম ভাবার কোনো কারণ নেই যে মেধার কোনো অভাব আছে। সাম্প্রতিক সমীক্ষা দেখাচ্ছে যে উচ্চশিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কৃতি মানুষ অন্য ক্ষেত্রে চাকরি করতে পারতেন, কিন্তু পুলিশের চাকরিতে আসছেন, এসে কি পাচ্ছেন তারা, কতদিন আর এই মেধা সম্পদের যারা অধিকারী তারা পুলিশে চাকরি খুঁজবেন? দেখুন, রাস্তায় মারছে, থানার মধ্যে ঢুকে মারছে, নেতা মারছে, সাধারণ মানুষ মারছে। এ রাজ্যে পুলিশের এখন এমনই অবস্থা। তবে শুধু নিচু তলায় নয়, ওপরের তলায় মারধরের মুখোমুখি হতে না হলেও বহু জায়গাতেই অফিসারদের চরম দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। এই তকমাগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। একজন আইপিএস অফিসার কঠিন পরীক্ষা ও কোর্স শেষ করার পর এটি অর্জন করেন। এদের মধ্যে অনেকেই আবার সম্পূর্ণ অন্য পেশাদারি কোর্স সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করার পরও শুধুমাত্র খাঁকি উর্দির টানে আইপিএস হন। ইংরেজি দৈনিক দ্য টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শেষ 3টি আইপিএস ব্যাচের মধ্যে 48% ইঞ্জিনিয়ার, 13% কলা বিভাগের, 12% এমবিবিএস, 9% বিজ্ঞান শাখার, 3% আইন, 2% এমফিল, 1% পিএইচডি এবং 2% অন্যান্য বিভাগের ছাত্রছাত্রী। কিন্তু নানা মহলে প্রশ্ন একটাই, এত মেধাবী, এত বুদ্ধিমান একজন তরতাজা যুবক আইপিএস অফিসার হওয়ার পর তাদের কাজের কথা শুনতে হয়। পুলিশের বহু প্রাক্তন কর্তারই বক্তব্য, রাজনীতিবিদদের একটা বড় অংশ তাদের কার্যত হাতের পুতুল বলে মনে করেন। সেই সব নেতার কাছে পুলিশ অফিসারদের মেধা যোগ্যতার কার্যত কোনো মূল্যই নেই, হয়তো বোঝার ক্ষমতাও নেই। কারণ বুঝলে এই পরিসংখ্যানটার দিকে অন্তত একবার চোখ বুলোতেন, বুঝতেন কারা আইপিএস হন, তাদের মেধা পাণ্ডিত্য কতটা। বহু ক্ষেত্রে তো অর্ধশিক্ষিত বা অশিক্ষিত নেতার কথা শুনতেও বাধ্য হতে হয় এমবিবিএস কিংবা এমবিএ ডিগ্রি অর্জনের পর ইউপিএসসির মতো কঠিন পরীক্ষাতে উত্তীর্ণ একজন আইপিএসকে। आपकी गाड़ी चेक करने के लिए हमें किसी ऑर्डर की जरूरत नहीं। है, बिल्कुल है। পান থেকে চুন খসলেই বদলি, কখনো শাসকের বিরুদ্ধে মুখ খুললেই মিথ্যে মামলায় ফাঁসানো, কখনো আবার আইন মেনে কর্তব্য পালন করলে কম্পালসারি ওয়েটিংয়ে কিংবা ছুতনতায় অবসরের পর প্রাপ্য পাওনা আটকে রাখা। কিন্তু নেতাদের একাংশের এই প্রভুসুলভ মানসিকতা যদি চলতে থাকে, তাহলে কি আগামী দিনেও তরুণ মেধাবী ছাত্ররা লক্ষ লক্ষ টাকার বেতনের লোভ উপেক্ষা করে আইপিএস হতে চাইবেন? প্রশ্নটা কিন্তু যথেষ্ট গুরুতর। এবিপি আনন্দ। মইদুল, আজকের উদাহরণগুলোর পর এই উজ্জ্বল মেধাবী ছাত্রদের পুলিশ সার্ভিস আর কতদিন পাবে? না, পাবে না তো। তার কারণটা হচ্ছে যে আপনার পশ্চিমবঙ্গে যখন তৃণমূলের সরকার যখন আসলো 2011 সালে, কি প্রতিশ্রুতি দিয়ে তৃণমূলের সরকার এসেছিল? তৃণমূলের সরকার প্রধান বক্তব্য ছিল যে দলতন্ত্র নয়, গণতন্ত্র চাই। কিন্তু আদতে যেটা হলো যে একটা লুম্পেন গণতন্ত্র হলো। লুম্পেন গণতন্ত্রটা কি? যখন সমাজের আপনার যখন ফর্মাল সেক্টরে যখন এমপ্লয়মেন্ট নেই, যখন বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম যারা করে সমাজ বিরোধীরা, তারা যখন হচ্ছে গণতন্ত্রের চাবিকাঠি হয়ে গেছে, তারা যখন মনে করে যে আমরা মানুষকে প্রতিনিধিত্ব করি এবং গোটা সমাজের যখন একটা লুম্পায়ন হয়ে মানে লুম্পেনীকরণ হয়ে যায়, তখন সেখানে বিভিন্ন ধরনের এই লুম্পেনরা তখন হচ্ছে রাজনৈতিক দলের নেতাও যেমন হয়, তেমন হচ্ছে লোকাল ক্লাবও যেমন চালায়, সেখানে হচ্ছে কলেজ সিস্টেমটাই একটা লুম্পেনীকরণ হয়ে গেছে। তখন যেটা হয় যে পুলিশের বিরুদ্ধে যে পুরনো যে ক্ষোভগুলো ছিল, যে গত 60 বছর ধরে এইসব ভদ্রলোকেরা, এরা হচ্ছে মাস্টারমশাই হয়েছে, এরা হচ্ছে ডাক্তার হয়েছে, এরা হচ্ছে পুলিশে হয়েছে, এদের বিরুদ্ধে আমাদের ক্ষোভগুলো এখনই হচ্ছে মিটিয়ে ফেলতে হবে। এদের বিরুদ্ধে রাগ আছে, ফলে এদের ওপরও বারবার হচ্ছে আক্রমণ হচ্ছে। এবং তার প্রথম যে সিগন্যালটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, যে ভবানীপুরে
যে একটা আসামিকে হচ্ছে মুখ্যমন্ত্রী, যিনি কিনা পুলিশ মন্ত্রী রাজ্যের, এবং এখানে এই এতগুলো ঘটনা হচ্ছে, সেখানে হচ্ছে তাকে তো একটা বক্তব্য রাখা উচিত। এটা হচ্ছেটা কি যে আমরা আজকে বিহারের সঙ্গে তুলনা করব, মানে পশ্চিমবঙ্গকে এখন বিহার, বিমারু, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান এই সমস্ত জায়গার সঙ্গে তুলনা করতে হবে? এটা কি পশ্চিমবঙ্গ মানুষ ডিজার্ভ করে? না না, শোনো, তুমি যেটা বলছো এটা তো মুখ্যমন্ত্রী গিয়ে ছাড়িয়ে নিয়ে আসলেন এই সব বক্তব্যগুলো না। কার কখনো ছাড়া মুখ্যমন্ত্রী ছাড়িয়েছেন কি? ওই ধরে মুখ্যমন্ত্রী গিয়ে ছাড়িয়েছেন, সরলীকরণ করো এতগুলো, তাহলে এত সরলীকরণ ধরে তুমি তো মুখ্যমন্ত্রী গিয়ে তো মিডিয়ার সঙ্গে সঙ্গে ছাড়িয়ে এত সরলীকরণ, এটা হচ্ছে তোমাদের, এটা রাজনৈতিকরণ কথাবার্তা বল। আমি তো বলছি না না, একদিনে এই জিনিসগুলো সব না 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 না, তার এলাকা ওয়াই নট, নিশ্চয় না যেতে পারে। তিনি সেই না না পুলিশ মন্ত্রী হোক, তিনি সেই জায়গার এলাকার সেই এমএলএ, অন্যায় কিছু করেন কেন? মুখ্যমন্ত্রী হলেন, না 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 প্রিভিলেজ হলেও উনি ওখানে যেতে পারেন না। আমজাদদা এই সরলীকরণে বলতে রাজি না, আর এই সরলীকরণে রাজনীতি করে না না, এই তো আপনারাও দেখেছি ভিখারি পাশোয়ান থেকে কোনটা দেখেনি। সরলীকরণ করে না, তুমি বলো না সরলীকরণ, পলিটিক্যালি সরলীকরণ শিক্ষিত মানুষদের কোনো ধারণা নেই আইনের শাসনের কাজে, আইনের কথাটাই শেষ কথা। কোনো রাজনৈতিক দলের মানুষেরা যে পদেই থাকুন, তাদের কোথাও কোনো আইনত অধিকার নেই পুলিশ কিভাবে কাজ করবে, কিভাবে তদন্ত করবে, সে ব্যাপারে হস্তক্ষেপ করার। শিক্ষিত মানুষেরা এটা বুঝুন, রাজনীতি যারা করেন তারা কিন্তু সংবিধান মতে আইনের শাসন প্রতিষ্ঠা করার শপথ নিয়ে তারা আসেন। এখন একটা সময় এসেছে যারা পুলিশে চাকরি করেন তারা ওদের রাজনীতির লোকেদের দয়ায় চাকরি পাননি, নিজেদের যোগ্যতা পেয়ে যেটা স্মরণ করুন। তারা এই অনৈতিক বেআইনি আদেশকে অগ্রাহ্য করুন, তা না হলে কিন্তু আপনারা সম্মান পাবেন না, সম্মানও যাবে, চাকরিও যাবে। এই রাজনীতির জগতে এই পর্বের সময় একেবারে শেষ। অনেক ধন্যবাদ সন্ধিদা। আমি দেখব এই পর্বের বক্তারা কে কি বললেন, এবং অবশ্যই প্রতিদিন আমরা যে ধরনের অনুষ্ঠান করি নিঃসন্দেহে পুলিশের ভূমিকার সমালোচনা করি, কিন্তু পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের হাতে, প্রত্যেকটা ঘটনায়, বিশেষ করে গত কয়েক সপ্তাহে, গত 48 ঘন্টায় যদি একের পর এক এইরকম ঘটনা আমাদের সামনে আসে যে পুলিশ তার কর্তব্যটুকু করতে গিয়ে আক্রান্ত হচ্ছে, তাহলে নিঃসন্দেহে আমরা উদ্বিগ্ন হব এবং অবশ্যই কর্তব্য করার ক্ষেত্রে এবিপি আনন্দ পুলিশের পাশে থাকবে। আমি দেখব এই পর্বের বক্তারা কি বললেন এখন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। ভালো থাকবেন সবাই। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার।